দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের চেষ্টা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে। এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শাহবাগ অভিমুখী পদযাত্রা করেন প্রাথমিক শিক্ষকরা। এ সময় তাদের বাধা দেয় পুলিশ। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে সকালে দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখানে অনেক মেধাবী শিক্ষকরা আসে, অনার্স মাস্টার পাশ করে এখানে যোগদান করে, কিন্তু পদোন্নতি এবং বেতন বৃদ্ধি না হওয়ার কারণে তারা অন্য পেশায় চলে যায়। তাই মেধাবীরা প্রাথমিক শিক্ষায় থাকছে না, এজন্য প্রাথমিক শিক্ষার মান ব্যাহত হচ্ছে। যারা যারা রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন তাদের আমাদের প্রতি কেন এত অনীহা তা আমরা বুঝতে পারি না। যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। বারবার আশ্বাস দিয়ে কর্তৃপক্ষ দাবি বাস্তবায়ন না করার কারণে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি। সমযোগ্যতায় অন্য ডিপার্টমেন্ট, পুলিশের এসআই থেকে শুরু করে নার্স সহ উপসহকারী কৃষি কর্মকর্তা সমযোগ্যতায় 10ম গ্রেড। কাজেই আমরা সহকারী শিক্ষকের 10ম গ্রেড আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড। 3য় দাবি আমাদের শতভাগ বিভাগীয় পদোন্নতি। আমাদের এই প্রাণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি থেকে সরে যাব না। শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এদেশের মানুষ ক্ষমতাকে প্রশ্ন করা শিখে গিয়েছে। যেখানে বৈষম্য তৈরি করা হবে সেখানেই ক্ষমতাকে প্রশ্ন করা হবে। বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে যত ধরনের বৈষম্য রয়েছে, শিক্ষকদের বেতন কাঠামো যত ধরনের বৈষম্য রয়েছে, সেই সকল বৈষম্য নিরসন করতে হবে। এনসিপি ক্ষমতায় গেলে ন্যায্য দাবি পূরণ করবে বলে জানান হান্নান মাসুদ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রধান শিক্ষকদের 10ম গ্রেডের দেওয়া হয়েছে, সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার চেষ্টা চলছে। এখন তারা 10ম গ্রেড দাবি করে যে আন্দোলন করছে তার কোনো যৌক্তিকতা নেই। আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান গণশিক্ষা উপদেষ্টার। দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয়, এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়। কারণ আমরা সর্বোচ্চ বেশি গুরুত্ব দিচ্ছি প্রাথমিক স্কুলে পড়াশোনার মানের উন্নয়নের জন্য। আধুনিকায়ন ও বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে পাবনার নগরবাড়ি আধুনিক নদীবন্দর উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি। এম শাখাওয়াত হোসেন বলেন, যাদের ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগে তারা বলছে সরকার বিদেশিদের চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, কিন্তু কিভাবে দিয়ে দিচ্ছে? গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে বিদেশি কোম্পানি নেই? বিশ্বের অনেক দেশেই বন্দর বিদেশি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এক্ষেত্রে তারা আরও বেশি লাভবান হচ্ছে। চট্টগ্রাম বন্দরটি এখনও ওরকম আধুনিক নয়। আধুনিকায়ন করতে গেলে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন। এছাড়া কার্যক্রম ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে না। আপনারা জানেন যে আপনারা পত্রপত্রিকা পড়েছেন যে আমরা বন্দর ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য, আরও যাতে ভালো হয় তড়িৎ গতিতে, বিশেষ করে চট্টগ্রাম বন্দর যেটা আমাদের মেইন বন্দর, একই সাথে আমি চেষ্টা করছি মংলা বন্দরকে ডেভেলপ করার জন্য, সেই সাথে পায়রা বন্দরকেও ডেভেলপ করার জন্য। আপনারা হয়তো
পত্রপত্রিকা আরও পড়েছেন যে একটা ডিপ সি পোর্ট হচ্ছে, যেটা মাথার বাড়িতে। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে তিনি বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। তারা যদি সফল হয় তাহলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে। দুপুরে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে টাঙ্গাইলে MFI ব্যাংক লিঙ্কেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। এখন জিনিসটা হচ্ছে যে রাজনীতিটা যদি স্থিতিশীল থাকে তাহলে অর্থনীতি আরো ভালোভাবে চলবে সামনে। ভরা মৌসুমেও চাল আমদানি করায় উত্তরাঞ্চলের কৃষি সংশ্লিষ্ট মানুষেরা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে আসছে। ফলে দীর্ঘদিন যাবৎ এ অঞ্চলের কৃষকেরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে গণ অধিকার পরিষদ জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরু। দুপুরে ফুলবাড়ী উপজেলাতে আয়োজিত এক পথসভায় যাওয়ার পথে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সফর সঙ্গী হিসেবে শাহজাহান চৌধুরী সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই অঞ্চলের কৃষি উৎপাদনের সাথে যারা জড়িত তাদের পণ্যের দেখা যায় অনেক ক্ষেত্রে দাম পায় না। চালের মিলের সাথে যারা জড়িত তারা দেখা যায় যেই সময়টা উৎপাদনের সিজন সেই সময় দেখা যায় সরকার বিদেশ থেকে চাল আমদানি করে থাকে। সেই কারণে দেখা যায় কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়। সরকার মূলত নির্বাচন করতে চাচ্ছে না, তারা রাজনৈতিক দলগুলোকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে ঝিনাইদহ কালীগঞ্জে রাষ্ট্র সংস্কার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বর্তমান প্রশাসনের মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও অভিযোগ করেন রাশেদ খান। সরকার মূলত দলগুলোকে এক ধরনের সান্ত্বনার বাণী শোনাচ্ছে। আমি অনেকবার বলেছি যে এই প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগ যে ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছিল, এই প্রশাসনের মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। জাতীয় সংসদে 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে শুনানি করেছে নির্বাচন কমিশনের গঠিত জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। শুক্রবার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে অনুষ্ঠিত এই শুনানিতে অংশ নেন গত 3 নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও দায়িত্বে থাকা কর্মকর্তারা। এ সময় চট্টগ্রাম 5 হাটহাজারী আসনে 2014 সালে নির্বাচনের প্রার্থীদের শুনানি আর চট্টগ্রাম 11 আসনে 2018 সালে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের শুনানি অনুষ্ঠিত হয়। তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও ডক্টর আব্দুল আলিম শুনানি পরিচালনা করেন। 2 দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 9:40 তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান। এ সময় পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মুর্তজা আলী খান তাকে স্বাগত জানান। পরে 9:45 সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অফ অনার গ্রহণ করেন তিনি। জানা যায় এদিন সকাল 11টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। সেখান থেকে 11:30 পাবনা শহরের কালাচাঁদ পাড়ার জুবলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাড়িতে যান। সফরের শেষ দিন রোববার সকাল 10:45 সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ করবেন। 11টায় পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হবেন এবং বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় দুপুর 1:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস। এর আগে এদিন 11:30টার দিকে টঙ্গীর মিলগেট কোঅপারেটিভ সোসাইটি মার্কেটে ঘটে এই দুর্ঘটনা। মুহূর্তেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এতে পাশে থাকা ভবনের গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে ফায়ার সার্ভিস থেকে বিস্তারিত পরে জানানো হবে।
ঐতিহ্য, বিশ্বাস আর ভক্তির সম্মিলনে আবারও মুখর হয়ে উঠেছে উত্তরবঙ্গের প্রাচীনতম ধর্মীয় ঐতিহ্যের কেন্দ্র দিনাজপুরের কাহারোলের ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজি মন্দির। কার্তিক মাসের পূর্ণিমার রাতে শুরু হয়েছে মাসব্যাপী রাস উৎসব ও রাসমেলা। প্রতি বছরের মতো এবারও উৎসব ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কার্তিক ও অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে মধ্যরাতে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহাসিক কান্তজি মন্দিরের রাস উৎসব। রাধাকৃষ্ণের আরাধনায় মুখরিত পুরো মন্দির এলাকা। ইতিহাস বলছে রাজা প্রাণনাথ 1704 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। তার দত্তপুত্র রামনাথ 1752 সালে তা সম্পন্ন করেন। সেই বছর থেকেই শুরু হয় রাস উৎসব ও মেলার ঐতিহ্য, যা এবারে পা দিয়েছে 273তম বছরে। প্রতি বছরের আমরা এখানে আসে থাকি সবার মনস্কামনা পূর্ণর জন্য। এই মন্দিরে সবাই দূর দূরান্ত থেকে আসে। আমাদের তীর্থস্থান, এখানে আসার পর আমরা অনেক ধরনের আনন্দ ভোগ করি এবং ধর্মক্ষেত্রে পালন করি। 10-এর পদধূলি পাওয়ার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়ে আছি। রাসমেলাকে ঘিরে বসেছে হরেক রকমের দোকান, সার্কাস, জাদু প্রদর্শনী, ধর্মীয় বইপত্রের স্টল। দেশ জুড়ে এমনকি ভারত, নেপাল সহ বিদেশ থেকেও ভক্ত পুণ্যার্থীরা আসছেন পাপমোচন ও পুণ্যের আশায়। সারা বিশ্ব থেকে এখানে মানুষ আসে, আমাদের বাংলাদেশে আসে, ইন্ডিয়া বলেন, অন্য জায়গা বলেন, ওখান থেকে সবাই আসে। কান্তজি উৎসব দেখে মনে অনেক আনন্দ আসলো এবং দেখি গোবিন্দ যদি কৃপা করে যেন প্রতি বছরে যেন আসতে পারি, এরকম আর কি মনের ইচ্ছা। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবে উপস্থিত ছিলেন দিনাজপুরের প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে পূজাটা হবে এবং রাসমেলাটা হবে। কারণ প্রশাসন এখানে দৃষ্টিপাত করেছেন, প্রশাসন সাহায্য করেন, পুলিশ প্রশাসন, আপনার জেলা প্রশাসন সবাই আমাদের সাহায্য করছে। সবার মধ্যে একটা আনন্দ উৎসব দেখতে পাচ্ছি। এখানে নিরাপত্তার চাদরে এখানে ঢাকা আছে। এখানে শুধুমাত্রই নিরাপত্তার বাহিনী শুধু নয়, এখানে সাধারণ মানুষে এখানে নিরাপত্তা দিচ্ছে। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, তবু দিনাজপুরের কান্তজি মন্দিরের রাস উৎসব আজও একই ভক্তি, একই আনন্দ আর মানবিক বন্ধনে মানুষকে এক করে রাখে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শীত মৌসুমকে সামনে রেখে মুন্সিগঞ্জের সদর ও টঙ্গীবাড়ি উপজেলার উঁচু জমিতে শীতকালীন সবজির বীজতলা প্রস্তুতে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রান্তিক কৃষক। স্থানীয় চাহিদা পূরণ করে বীজতলায় উৎপাদিত সবজির চারা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গুণগত মান ভালো হওয়ায় এই অঞ্চলের বীজতলায় উৎপাদিত চারার কদর দেশ জুড়ে। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন এর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। শীতকালীন সবজির চারা উৎপাদনে দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জ সদরের রামপাল, পঞ্চসার, মহাকালী, বজ্রযোগিনী ইউনিয়ন এবং টঙ্গীবাড়ি উপজেলার ধামারন, আলদি, কাঠাদিয়া, আবদুল্লাপুর, বেতকা গ্রামসহ আশপাশের গ্রামে বীজতলা প্রস্তুত করেছে কৃষক। ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, ব্রোকলি, কুমড়া ও বেগুনের চারা উৎপাদনে জমিতে ব্যস্ত কৃষকরা। আমাদের দেশের মাটির ভালোর জন্য কপি চারা এবং কপি নষ্ট হয় না। চিকুন মাটি মুড়ি দিয়া, এটারে সার মার দিয়া এই জিনিসটারে আমরা সুন্দরভাবে এটা তৈরি করি। দানার দাম বেশি, চারার দাম একটু বেশি। ফ্রেশ কাঁচামরিচ এই সমস্ত আমরা আবাদ করি, এগুলি বিক্রি করি আমরা। চারা উৎপাদনে আগস্টের মাঝামাঝি সময়ে বীজতলা প্রস্তুত শুরু করেন তারা। ডিসেম্বর পর্যন্ত চলে চারা উৎপাদন ও বিক্রি। বীজ বোনার 25 দিনের ব্যবধানেই চারা বিক্রি করে থাকেন। প্রত্যেক বীজতলায় 3 থেকে 4 বার পর্যন্ত চারা উৎপাদন করা যায়। তবে এবছর অতিবৃষ্টির কারণে বীজতলার চারা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক। 15 বছর দেয়া চারা আমরা এই জায়গাতে নিই, এই বাইরে এখন আনতে নিতেছি মনে করেন 60টা 77 ফ্রেশ ব্রোকলির চারা, পাতাকপি। টিএসপি দিমু, পটাশ দিমু, দিয়া পানি দিয়া রাইকা ফিরা এই ডাবার মিছিল করুন বাংমু, বাইঙ্গা এরপর এই দানা বাইন দিমু। ভাদ্র মাস বিক্রি করতাম, আশ্বিন মাসে বিক্রি করতাম, আশ্বিন মাসেও বিক্রি করতে পারলাম না। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, মুন্সিগঞ্জের উৎপাদিত চারা স্থানীয় কৃষকের চাহিদা পূরণ করে দেশের 25টি জেলায় যাচ্ছে। এসব চারার গুণগত মান ভালো হওয়ায় কদর রয়েছে দেশ জুড়ে। 8.8 হেক্টর জমিতে আগাম শীতকালীন শাকসবজির চারা উৎপাদিত হয়েছে। আবহাওয়াগত কারণে বৃষ্টিপাতে মুন্সিগঞ্জের কৃষকদের চারা উৎপাদনে তেমন সমস্যা হয়নি, কারণ তারা শেড ব্যবহার করেন এবং বেড়ে চারা উৎপাদন করেন বিধায় নিষ্কাশন নালা ভালো থাকে। বৃষ্টির পানি জমতে পারেনি বিধায় তারা ক্ষতির সম্মুখীন হন। অতিবৃষ্টি ও বীজের দাম বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলা করেও কিছুটা লাভের প্রত্যাশা এ অঞ্চলের কৃষকের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
দর্শক, রাজধানীর খামারবাড়িতে হিন্দু প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বেকারত্ব সমস্যাকে অ্যাড্রেস করার জন্য, বেকার তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার জন্য তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ এবং একই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষা শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি রূপান্তর করায় দেশে এবং বিদেশে কাজের ব্যবস্থার পরিকল্পনা আমরা এরই ভিতরে হাতে নিয়েছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এসব পরিকল্পনা বাস্তবায়ন করে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্য একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার এবং আপনাদের সকলের, আপনাদের পরিবারের সদস্যদের সমর্থন প্রার্থনা প্রত্যাশা করছে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় উপস্থিতিবৃন্দ, মঞ্চে উপস্থিত সকল সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সকলের প্রতি আহ্বান জানিয়ে আমি বলতে চাই, আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যেন নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে আপনারা দয়া করে সজাগ এবং সতর্ক থাকবেন। নিজেদেরকে অবশ্যই সংখ্যা লঘু ভাববেন না। একজন বাংলাদেশী হিসাবে এই স্বাধীন বাংলাদেশে আপনার, আমাদের সবার অধিকার সমান, ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয়। বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থই সবচেয়ে অগ্রাধিকার। এজন্যই কিন্তু আমরা একটি কথা বলি, এবং সেই কথাটি হলো, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। পরিশেষে আজকের এমন একটি সুন্দর আয়োজনের জন্য মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ সারা দেশের সর্বস্তরের প্রতিনিধি, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল সহ দেশের মতুয়া জনগোষ্ঠীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠান আয়োজনের জন্য, এবং একই সাথে আমাকে এবং আমার দলের নেতৃবৃন্দকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আগামী দিনে নির্বাচনে আপনাদের, বিএনপির প্রতি আপনাদের যে সমর্থন আপনারা ব্যক্ত করেছেন, সেই সমর্থন কামনা করছি। এবং একই সাথে এই মঞ্চে আজকে আপনাদের পক্ষ থেকে কিছু আপনাদের দাবি দাওয়া উপস্থাপন করা হয়েছে। আমি এতটুকুই আপনাদেরকে বলবো, আমাদের সীমাবদ্ধতার মধ্যে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর সীমাবদ্ধতার মাঝে আমাদের যদি সুযোগ হয়, এতটুকু আপনাদের নিশ্চয়তা দিতে চাই, আমি আমার দলের নেতৃবৃন্দের সাথে আলাপ করে এই দাবিগুলোর যে সকল দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভব, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যতটুকু দ্রুততার সাথে সম্ভব সকল কিছু বিবেচনা করে সেগুলোকে অবশ্যই আমরা অ্যাড্রেস করব। পরিশেষে আবারও আপনাদের সমর্থন, সহযোগিতা, সাহায্য কামনা করে আগামী নির্বাচনে আপনাদের সমর্থন, সহযোগিতা, সাহায্য কামনা করে আমার আজকের বক্তব্য শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
দর্শক, এতক্ষণ দেখছিলাম হিন্দু প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এর বক্তব্য আমরা শুনছিলাম। নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষা নদী থেকে জয়কৃষ্ণ সাহা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নদীর পশ্চিম পাড়ে ট্রলার ঘাটের পল্টুনের সামনে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে। এর আগে শুক্রবার নদী পার হওয়ার সময় ইঞ্জিন চালিত ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ ছিল জয়কৃষ্ণ সাহা। তার স্বজনরা জানান, জয় বন্দর আমিন আবাসিক এলাকার বাসিন্দা ও নারায়ণগঞ্জ শহরের ডালপট্টি এলাকার একটি ছোট্ট দোকানে চাকরি করে। শুক্রবার ঘুরতে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে ডুবে যায় সে। ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার পুকুরিয়া গ্রামে মাঠের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পুকুরিয়া মোল্লাকুয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার উপর এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বন্দর হাসপাতালের মর্গে পাঠায়। প্রায় 55 বছর বয়সী ওই মহিলার পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানতে পারেনি পুলিশ। মুন্সিগঞ্জে ফৌজদারি মামলা দায়ের নিষ্পত্তি, আইনি বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারের সঞ্চালনায় ফৌজদারি আইনি বিভিন্ন সমস্যা সমাধান, সংক্ষিপ্ত আদালতের বিচারিক কার্যক্রম, আসামিদের প্রভিশনের বিষয়বস্তু আলাদা আলাদাভাবে প্রজেক্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন, দুরদানা রহমান ও আশিকুর রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের অংশ হিসেবে দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। আয়োজিত শোভাযাত্রা কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, সদস্য সচিব ও কুষ্টিয়া 3 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া 2 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম রহমান সহ জেলা উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। আজকের দিনটাকে আমরা একনায়কতন্ত্র মুক্ত দিবস, আধিপত্যবাদী শাসন মুক্ত দিবস এবং স্বৈরাচার মুক্ত দিবস হিসেবে আমরা দেখে থাকি। এই দিনটাকে আমরা বিএনপির সবাই বিশেষ আলোচনা এবং র্যালি দিয়ে অত্যন্ত সুন্দরভাবে আমরা অন্ততপক্ষে 10 দিন পালন করি। আমরা নতুনভাবে আবার ঘুরে দাঁড়িয়েছি। আমরা আমাদের জাতির এই গৌরবোজ্জ্বল ইতিহাসটাকে আবার এই প্রজন্মের কাছে সাড়ম্বরে উপস্থাপন করা, তুলে ধরা, এর গুরুত্ব অনুধাবন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ঢাকার কেরানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বছিলা ব্রিজ থেকে বিশাল র্যালি বের হয়ে ঘাটারচর শহীদ রিয়াদ চত্বর ঘুরে তারানগর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। বিগত দিনে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বিএনপির সাথে যারা বেইমানি করেছে তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবে না দল, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। গতকাল গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের নেতৃত্বে উপজেলার কালিয়াকৈর নিউ মার্কেটের সামনে থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, আগামী জাতীয় নির্বাচন কেবল একটি নির্বাচন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও মানবাধিকার ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি অংশগ্রহণমূলক, সৎ ও গ্রহণযোগ্য নির্বাচনের উপর। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন প্রধান দায়িত্ব। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বরিশালের গরু নদীতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
গাজীপুরে কালিয়াকৈরে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার কালিয়াকৈর বাসস্ট্যান্ড বিএনপির দলীয় কার্যালয়ে গাজীপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি। এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, জেলা ছাত্রদলের সহ সভাপতি খালেদ মাসুদ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবু সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। শেখ হাসিনা দেশপ্রেম ও ধর্মীয় অজুহাতে জনগণকে ভুলিয়ে মিথ্যা কথা বলে ক্ষমতায় গিয়ে প্রতিহিংসায় পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য এস.এ. জিন্না কবির। শুক্রবার মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, কারণ বিএনপির ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালিত হবে। কুড়িগ্রামে নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রামে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল সহ নেতৃবৃন্দ। পরে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। ফরিদপুরে ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদি গ্রামে বিএনপির উঠান বৈঠকে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন জাহিদ শিকদার। শুক্রবার জাহিদ শিকদারের বাড়িতে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল খানের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে তারা যোগদান করেন। এ সময় বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা কাজী কায়সার, উপজেলা বিএনপি সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, বিএনপি নেতা ওবায়দুল আলম সম্রাট, মিজানুর রহমান পান্না, কৃষক দল নেতা খন্দকার আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটিতে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগ ও পথসভা হয়েছে। সকালে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় সকাল থেকে দুপুর পর্যন্ত গণসংযোগ ও পথসভা করে উপজেলার সাধারণ মানুষের কাছে গিয়ে বিএনপির ধানের শীষের পক্ষে ভোট চান ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। এ সময় জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু, সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিব মল্লিক, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল খান উপস্থিত ছিলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বরিশাল বিএনপি। বরিশাল জেলা ও মহানগর বিএনপির আয়োজনে জেলা, মহানগর ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে মিছিলের নগরীতে পরিণত হয় বরিশাল। নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় বিএনপি নেতা আলমগীর হোসেন আলম, আব্বাস উদ্দিন বাবলা, সৈয়দ আকবর হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ সহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ডাকবাংলো মাঠে র্যালি পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা, মামুন শিকদার সহ কালকিনি ও ডাসার উপজেলার বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সকালে এ উপলক্ষে উপজেলার আলিয়াবাদ মোড়ে আলোচনা সভা শেষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মান্নান। এ সময় জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহসভাপতি এস কে হেলাল উদ্দিন, সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, সহসভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের কবলে পড়বে, যার সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে। তিনি বলেন, এখন তো মনে হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করাই ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য। নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার পাশাপাশি একই সময় জামাত নেতাদের হুঙ্কার জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে নির্বাচন বানচালে তারা যুগপৎ আন্দোলন করছে কিনা। শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত হয়। উল্লাপাড়া বিজ্ঞান কলেজের পশ্চিম পাশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। এ সময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, জাহিদুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে চট্টগ্রাম ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা দক্ষিণ বাইপাস প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। স্থগিত হওয়া যশোর ৫ আসনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সকালে মনিরামপুর উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় পথসভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইফতিকার সেলিম অগ্নি। গণসংযোগ কর্মসূচিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে বাজার এলাকায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেটে খাওয়া সাধারণ মানুষ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে গাজীপুর সদর উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এই উঠান বৈঠকে পিঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক MC বর্মনের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াত ইসলামী ভাওয়ালগড় ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আমির ডাক্তার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা তাবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা মোহাম্মদুল্লাহ, ভাওয়ালগড় ইউনিয়ন সেক্রেটারি আব্দুল আজিজ সহ আরও অনেকে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লেখক পরিষদের অভিষেক ও লেখক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে উল্লাপাড়া লেখক পরিষদের আয়োজনে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া লেখক পরিষদের সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন মিসেস লায়ন মোমেনা আলী, বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তার হোসেন, আব্দুল নাহিদ সহ অনেকে। সুনামগঞ্জে দিরাই সমাজসেবা ফাউন্ডেশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার দিরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। দিরাই সরকারি কলেজ ও দিরাই ফিমেল একাডেমি সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম জিলানির সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি রুবেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। বিশেষ অতিথি ছিলেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মিরাজুল আশরিকিন সহ আরও অনেকে। চট্টগ্রাম বন্দরের NCT আন্তর্জাতিক দরপত্র ছাড়াই বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি SM লুৎফর রহমান। মানববন্ধনে নগর ও বন্দর এলাকার শ্রমিক নেতাকর্মীরা অংশ নেন। তারা ঘোষণা দেন দেশের একজন শ্রমিক জীবিত থাকা পর্যন্ত চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে দেয়া হবে না। চট্টগ্রামের সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের নৌ দুর্ভোগ কমাতে মানবিক উদ্যোগ নিয়েছে নুরুল মুস্তফা খোকন ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে কুমিরা গুপ্তছড়া নৌরুটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিনামূল্যে গর্ভবতী মহিলা ও মৃতদেহ পরিবহন সার্ভিস। গুপ্তছড়া ঘাটে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই সার্ভিসের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নুরুল মুস্তফা খোকন।
আগামী জানুয়ারিতে আরও 5টি স্পিডবোট যোগ হওয়ার ঘোষণা দেন তিনি। শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোর অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সকালে জেলা অডিটোরিয়ামে এ আয়োজন করে ফুলকুড়ি আসর মাগুরা জেলা শাখা। সংগঠনের উপদেষ্টা সভাপতি মাহফুজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর আলিয়া আফজাল। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টাঙ্গাইলে ক্রীড়া সংগঠন মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে সাভার এজে স্পোর্টিং ক্লাব 1-0 গোলে ঢাকার আদাবর ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর গেরামারা গোয়ালবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। গোরামারা গোয়ালবাড়ি একতা সংঘ এই টুর্নামেন্টের আয়োজক ছিলেন। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম। খেলার মাঠে খেলা হবে, পড়ার টেবিলে পড়া হবে, ছাত্রছাত্রীরা স্কুলে যাবে, তারা কখনোই অসৎ পথে এবং অসামাজিক কর্মকাণ্ডে যাতে যেতে না পারে এই যুব সমাজকে, ছাত্র সমাজকে, তরুণ সমাজকে আমরা একটি পরিবেশের মধ্যে ফিরিয়ে আনার জন্য আমরা উৎসাহিত করছি। শরীয়তপুরে জাজিরা ফুটবল ফেস্ট 2025-এর গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জাজিরা মহর আলী স্কুল মাঠে আয়োজিত জাজিরা উপজেলা সোসাইটির আয়োজনে গ্র্যান্ড ফাইনাল খেলার সার্বিক পরিচালনা ও উদ্বোধন করেন জাজিরা সোসাইটির চেয়ারম্যান শিকদার মেজবা উদ্দিন ও জাজিরা সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হাশেমি। খেলায় বিজয়ী গোপালপুর একাদশকে প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল উপহার দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ডাক্তার মোশাররফ হোসেন মাসুদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শওকত ওসমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক এবং সহকারী প্রক্টর ডক্টর রফিকুল ইসলাম, জাজিরা মহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ATM মতিউর রহমান, শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, জাজিরা উপজেলা জামায়াত ইসলামীর আমির রুহুল আমিন, সেক্রেটারি এনামুল খবির, জাজিরা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মকবুল হোসাইন। এই ধরনের খেলা হইলে সমাজ থেকে মাদক দূর হবে, গাঁজা দূর হবে এবং আমাদের অঞ্চলে প্লেয়ার তৈরি হবে। আমরা চাই কিশোর গ্যাং মুক্ত এবং মাদক মুক্ত একটা জনকল্যাণমূলক মানবিক সমাজ গঠন করতে। এর মধ্যে দিয়ে মানুষ যেন তার কর্মজীবনে, তার সমাজ জীবনে, সামগ্রিক জীবনে সফল হতে পারে।